আজকের গল্প সুখের খোঁজে। কলকাতায় প্রথম এসে আমি সরকারি কর্মরতা মহিলা হোস্টেলে দীর্ঘ 4 বছর কাটিয়েছি। নানা ধরনের এবং বিভিন্ন বয়সের মেয়েরা এখানে থাকতো। কেউ কেউ যেমন খুব ভালো সরকারি চাকুরি করত, কেউ আবার জীবনযুদ্ধে টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করত। কোনো ছোট্ট একটা কাজ করেই কেউ সুখে থাকার চেষ্টা করত। আবার দীর্ঘ কর্মজীবন শেষ করেও কেউ কেউ সুখের দেখা পেত না। এই হোস্টেল জীবন নিয়ে অনায়াসে একটা উপন্যাস লেখা যায়। আমার পাশের ঘরে ছিল পরি বলে একটি মিষ্টি মেয়ে। ও কোনো ডক্টরের চেম্বারে কাজ করত, টুকটাক ফিজিওথেরাপি করত। পরির স্বভাবটা ভারী মিষ্টি ছিল। আমার সাথে ওর খুব সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওর গানের গলাটা ছিল ভারী সুন্দর, আর ওর ঠাকুর দেবতার প্রতি ভক্তি ছিল দেখার মতো। কত যে উপোস করতো আমি নিজেও আজ মনে করতে পারবো না। উপোস করে লাল পাড় শাড়ি পরে, পায়ে আলতা আর কয়েকটা সিটি গোল্ডের গয়না পরে ও যখন মন্দিরে যেত, ওকে দেখেই বেশ দেবী দেবী লাগতো। এই হাসি খুশি মেয়েটার মধ্যেও অনেক দুঃখ লুকিয়েছিল। এক মেঘলা দিনে আমি যখন বাড়ির জন্য মন খারাপ করে একা একা বালিশ ভেজাচ্ছিলাম, ও এসে ছোট্ট বোনের মতন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল ওর গল্প। মুর্শিদাবাদের কাছে এক গ্রামে ওর বাড়ি ছিল। একটা ছোট ভাই ছিল ওর, আর ছিল আমবাগান। শরিকি ঝামেলায় ওদের জমি আর বাগান হাতছাড়া হয়ে গেছিল। এক জলঝড়ে রাতে ওর বাবা মাকে মেরে ফেলেছিল ওর নিজের কাকারাই। আলমারির পিছনে লুকিয়ে 7 বছরের মেয়েটা দেখেছিল সেই সব ঘটনা, যা আজও ওর স্বপ্নে ঘুরে ঘুরে আসে। ছোট্ট ভাইটাকে তুলে নিয়ে গেছিল কাকারা। ও কিছুই করতে পারেনি। পরদিন থানায় আবার ওর কাকারা বলেছিল সত্যি কথা বললে ভাইটাকেও মেরে দেবে। ও ভয়ে কিছুই বলতে পারেনি। এরপর ওর জায়গা হয় হোমে। ভাইকে আর দেখতে পায়নি কখনো। হোমেই অনেক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করে ও বড় হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু উচ্চ মাধ্যমিকের পর ওকে একটা কাজ খুঁজে দেয় হোম থেকে, আর এই হোস্টেলে পাঠিয়ে দেয়। ও খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারত, আর 5টা মেয়ের মতন ও বিয়ে আর সংসারের স্বপ্ন দেখত। ওর সাজগোজের মধ্যে একটা বউ বউ ভাব থাকতো, স্মৃতিটাই রাঙাতে পারত না। পরে আমি মাঝে মাঝে ওর জন্য পাত্র চাই কলমে দাগ দিতাম, কিন্তু একটা অনাথ হোমের মেয়েকে বিয়ে করতে কেউ এগিয়ে আসতো না। ওকেও বলতাম তেমন কাউকে খুঁজে পেলে আমরা বন্ধুরা দাঁড়িয়ে ওর বিয়ে দেব। ও লাজুক হাসতো। আমাদের হোস্টেলের একটা সিকিউরিটির ছেলে ছিল সাবির বলে। ও যে আশাকে পছন্দ করতো আমি জানতাম, কিন্তু আশা হিন্দু বলে ওকে কখনো পাত্তা দেয়নি। কিছুদিন পর ছেলেটা চলে গেছিল কাজ ছেড়ে। শুনেছিলাম ও ট্যাক্সি চালাচ্ছে। হঠাৎ কয়েকদিন ধরে পরীকে খুব খুশি খুশি লাগছিল। শুনলাম অবশেষে ওর জীবনে একজন এসেছে। নাম কপিল সিং। ছেলেটা কোনো নার্সিংহোমে কাজ করে, বর্ধমানে বাড়ি, শিখ। 2-3 মাস আশা খুব খুশিতেই ছিল। একদিন আমার সাথে পরিচয় করালো ছেলেটা। এরপর আমি আর পরি গিয়ে ওর বিয়ের বাজার করেছিলাম। 1 মাস পরে পাঞ্জাবি মতেই বিয়ে শুনলাম। এর 15 দিন পর দেখি পরি খুব চিন্তিত, কাজে যায় না, উদ্ভ্রান্তের মতন বসে থাকে। ওকে একটু চেপে ধরতেই কেঁদে ফেলল। বলল যে বিয়ের পর থাকবে বলে ওরা ঘর ভাড়া খুঁজছিল। কপিল একটা ঘর পেয়েছিল। সেই অ্যাডভান্স বাবদ এবং ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য নিজের জমানো 23,000 টাকা আর একটা সোনার আংটি কপিলের হাতে তুলে দিয়েছিল 5 দিন আগে। তারপর থেকে কপিলের ফোন বন্ধ। পরি ওর বাড়ি চেনে না। তখনও পরির মনে ক্ষীণ আশা রয়েছে যে কপিল ফিরে আসবে, হয়তো অসুস্থ বা আটকে গেছে কোথাও। কিন্তু আমি বুঝে গেছিলাম ঠিক কী হয়েছে। ওকে নিয়ে থানায় যেতেও চেয়েছিলাম, কারণ ওই টাকাটা ও তিল তিল করে জমিয়েছিল। ওর ভালোবাসা আর শেষ সম্বলটুকু লুট করে ওকে নিঃস্ব করে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিল ওই কপিল। কিন্তু পরি থানায় যায়নি। ও
এরপর মেয়েটা নিজেকে কঠিন আবরণে ঢেকে ফেলেছিল। পূজা আর উপোস করতো আগের মতো। কিছুদিন পর শুনলাম একটা নতুন ছেলে এসেছে ওর জীবনে। ওর পাশের এক অন্য ডাক্তারের চেম্বারে কাজ করে, আভাস গোয়েল। এই ছেলেটা জৈন, তাই পরি নিরামিষ খেতে শুরু করেছিল। ওর নাকি শুদ্ধিকরণ হবে বলেছিল। তবে এই ছেলেটিও বেশি দিন টেকেনি, কাজ ছেড়ে চলে গিয়েছিল অন্য কোথাও। এই সময় আমাদের পাশের ঘরে সালমি বলে একটি মেয়ে আসে। ও একটা প্রাইভেট স্কুলে ক্লারিক্যাল জব করত। পরির সাথে ওর ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। মেয়েটা পুজো করা দেখে বলতো, এত যে পুজো করো, তোমার ভগবান তোমায় কি দেয়? পরি বলতো, জানি না, তবু করি, এটাই মনের শান্তি। স্যালোমি একদিন ওকে বলল, তুমি আমার সাথে চার্চে যাবে? তোমার ভালো লাগবে, ভগবান তো সবই সমান। পরি গেছিল, কারণ ভগবানের ঘর নিয়ে ওর মনে কোনো ভেদাভেদ ছিল না। কদিন পর লক্ষ্য করি পরি নিয়মিত ওর সাথে চার্চে যাচ্ছে। আমি একদিন জিজ্ঞেস করায় পরি বলল, আমার ভগবান আমায় কিছু দেয়নি, কিন্তু স্যালোমির গড কথা শোনে। স্যালোমিকে সব কিছু দিচ্ছে ওর গড। আমি বুঝতে পারছিলাম ওর ভালোই ব্রেন ওয়াশ চলছে। আমার বাড়ি নর্থ বেঙ্গলে। দীর্ঘদিন ধরে সেখানকার দলিত আদিবাসীদের ধর্মান্তরিত হতে দেখেছি ন্যূনতম সুযোগ সুবিধার বিনিময়। তাই জানতাম ও কি বলবে। আমি বললাম, পরি, যে জিনিসগুলোকে এতদিন আঁকড়ে ধরে বড় হয়েছিলে সব রাতারাতি ভুলতে হবে। বিয়ে হলেও ওই আলতা সিঁদুর পরতে পারবে না, সংসার হবে হয়তো, বাঁধন হবে ফলকা। কিন্তু ওর মুখে একটাই কথা, ওদের গড কথা শোনে, গরিবদের দুঃখ বোঝে। এরপর খুব দ্রুত আমি পরীকে বদলে যেতে দেখেছি। ও নাকি ওর দুঃখ চিঠি লিখে গডকে জানিয়েছিল, চার্চে পোস্ট করেছিল। প্রথমেই ওর চাকরি হলো এক ভালো ইংরেজি স্কুলে আয়া হিসেবে, আর দুপুর থেকে আরেক ডাক্তারের চেম্বারে কাজ করত। এরপর ওর জীবনে একটি ছেলে এলো, সেলিম, যে 2 বছর আগেই ধর্মান্তরিত হয়েছিল। ওর স্কুলেই হোস্টেলে দেখাশোনা করে। এরপর পরি ধর্মান্তরিত হলো, ওর পালক পিতামাতা পেল। ওর নাম হয়েছিল অ্যালিসা। ওরাও বাড়ি ভাড়া পাচ্ছিল না, আবার চিঠি লিখেছিল। এবার এক খ্রিস্টান বৃদ্ধর বাড়ি ওরা জায়গা পেল, তবে বৃদ্ধকে দেখাশোনাও করতে হবে। ওর পালক পিতামাতা ওকে বিয়ে দিয়েছিল ভালো করেই। চার্চে ওদের বিয়ে হয়েছিল। সাদা গাউন পরা অ্যালিসকে দেখে সে শাড়ি আর আলতা পরা পরীর কথা বারবার মনে পড়ছিল। ওর শুভ্র স্মৃতি রাঙানোর ইচ্ছাটা এভাবেই চাপা পড়ে গিয়েছিল। তবে ওর সংসার করার পূরণ হলে দেখে খুশি হয়েছিলাম। এর 6 মাস পর নন্দনে দেখা হয়েছিল পরীর সাথে। লাল টুকটুকে শাড়ি আর সিটি গোল্ডের গহনায় মিষ্টি লাগছিল, তবে শাঁখা সিঁদুর আর আলতা সাহস করে পরতে পারেনি। ওর বরকেও দেখলাম, খুব খুশি, মনটা ভালো হয়ে গিয়েছিল দেখে। ধর্ম কি এই আনন্দের থেকে বড়? জানি না। এরপর আমারও বিয়ে হয়ে গেছে। প্রায় 3 বছর পর নিউ মার্কেটে বোরখা পরা পরীকে দেখে চমকে উঠেছিলাম। পরি বলে ডাকতেই ও চমকে উঠে তাকায়, আমায় দেখে একগাল হেসে জড়িয়ে ধরে, বলে ওর নাম এখন ফতেমা। আমি অবাক। ওকে টেনে নিয়ে গেলাম পাশের একটা রেস্টুরেন্টের কেবিনে। আমার চোখে হাজারো প্রশ্ন। পরি বলল, প্রথম গড আমাদের সব কথা শুনলেও যেদিন ধরা পড়ল সেলিমের লিভার ক্যান্সার, আর গডকে সাথে পায়নি। 3 মাসের মধ্যেই সেলিম চলে গেছিল। যে বাড়িতে থাকতাম বুড়োটাও ভালো ছিল না। ওর নোংরা নজর থেকে নিজেকে বাঁচাতে হোস্টেলে ফিরে গেছিলাম। সেলিমের চিকিৎসায় সর্বশান্ত হয়েছিলাম আগেই। এবার স্কুলের চাকরিটাও গেল। আবার চিঠি লিখলাম, কিন্তু কিছুই লাভ হলো না। এর কাজটা করে কোনো রকমের দিন কাটছিল। স্যালোমি চলে গিয়েছিল ততদিনে বিয়ে করে। হঠাৎ একদিন সাবিরের সাথে দেখা হয়েছিল রাস্তায়। ও এখন ওলা চালায়, লোন নিয়ে একটা গাড়ি কিনেছে। সব শুনে ও বলেছিল, একবার যখন ধর্ম বদলেছ আর একবার না হয় বদলালে।
শাঁখা সিঁদুর নয়, ওর নামে মেহেন্দি আর কাঁচের চুড়ি পরতে আজীবন। আমার তখন একটা নিশ্চিত আশ্রয় আর একটা শক্ত কাঁধের প্রয়োজন ছিল। 2 দিন পর ওর কথা মেনে এবার ফতেমা হলাম। এখন আমার এক ছেলে, ওকে স্কুলে দিয়ে এখানে এসেছি ঈদের বাজার করতে। আমি কথা হারিয়ে ফেলেছিলাম, কি বলবো ওকে। চলে আসার আগে একবার ওই বোরখা পরা মেয়েটার মধ্যে সেই উচ্ছল, চঞ্চল, লাজুক, ধর্মভীরু মেয়েটাকে খুঁজেছিলাম। শিবরাত্রির উপোসের বদলে ও এখন রোজা রাখে, রথের দড়ি না টেনে ও নামাজ পড়ে। কিন্তু ও কি সত্যি সুখী? উত্তরটা আজও পাইনি। ধর্মের গণ্ডি পেরিয়ে সুখের খোঁজে ও বারবার ছুটে গেছে। কে জানে ও পেয়েছে কিনা সেই অলীক সুখের খোঁজ। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।